আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা কেমন বাংলাদেশ চাই আমরা এর ২৭তম পর্বে আছি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে সুস্থ সাহিত্য চর্চা। আমাদের সাথে দুইজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন জনাব আলমগীর হোসেন খান, শিক্ষাবিদ, কবি, লেখক, গবেষক, বিশ্লেষক, একজন সমাজকর্মী, যিনি নির্বাহী সম্পাদক শিক্ষালোকের, সম্পাদক বিজ্ঞান ও সংস্কৃতি এবং নিয়ের, যিনি ব্যবস্থাপক গবেষণা ও প্রকাশনা সিদ্বীপ আছেন। আসসালামু আলাইকুম স্যার। আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমাদের সাথে আরো আছেন মোহাম্মদ হাবিবুল্লাহ মর্ম, লেখক, কবি, আ যিনি একজন প্রতিষ্ঠাতা, আ ব্যবসাবিদ অ্যাসোসিয়েটস এর প্রধান বিপণন কর্মকর্তা, পেন্টাবাইট। ধন্যবাদ মর্ম, আপনার ব্যস্ত সময়ের ভিতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আবারও। আ আপনারা দুইজনই জানেন আজকের বিষয়টা সুস্থ সাহিত্য চর্চা। আ সাহিত্য বিষয়টা আসলে অনেক বড় একটা বিষয়। হয়তোবা কয়েকদিন লেগে যাবে এই বিষয়ে যদি বিস্তর আলাপ করতে চাই। আমাদের আসলে আজকের বিষয়টা হচ্ছে যে আমরা একটু জানতে শুরু করব আরকি আস্তে, আস্তে, যে আমাদের সাহিত্যে চর্চা করার ক্ষেত্রে, সুস্থ সাহিত্য চর্চা করার ক্ষেত্রে বাংলাদেশে আমরা আসলে কি ধরনের প্রতিবন্ধকতা আছে, বা করার পরিবেশটা কেমন বাংলাদেশে? এটা কি আমাদের উপরে নির্ভর করে না আসলে পারিপার্শ্বিক অবস্থার উপরে কোনো প্রতিবন্ধকতার শিকার হই কিনা, আমি যদি সেই ক্ষেত্রে উম আ সাহিত্য চর্চা করতে চাই আরকি। কেউ যদি এটাকে বেছে নেয় সাহিত্য চর্চা করার জন্য, যে না আমি এটা করব, সুস্থ একটা সাহিত্য চর্চা করব, সেক্ষেত্রে তারা কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় কিনা? স্যার, আমি আপনাকে দিয়ে যদি শুরু করি, আপনি মানে এই পেশার সাথে জড়িত আছেন, সবসময় লেখালেখি করছেন, গবেষণা আছেন, আপনি শিক্ষা ব্যবস্থা নিয়েও গবেষণায় আছেন। যদি এই বিষয়ে একটু মানে আপনার কাছ থেকে শুনতাম আসলে। আহ, আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ আপনাকে। জি, আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনাটা শুরু করা হয়েছে, আসলে তো এর ব্যাপ্তি অনেক বেশি। আপনি সত্যি বলেছেন যে এটা দীর্ঘ আলোচনার বিষয়। তা জি, যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নে সে প্রশ্ন নিয়ে বলাটা সহজ অনেকটাই। যে আমাদের এখানে যে প্রতিবন্ধকতার প্রশ্ন তুললেন, তার মানে হচ্ছে সাহিত্য চর্চার ক্ষেত্রে নিশ্চয়ই কিছু প্রতিবন্ধকতা আছে, কোনো সন্দেহ নেই। আমাদের যে সামাজিক পরিস্থিতি, সেই সামাজিক পরিস্থিতি, সামাজিক নানান রকমের সমস্যা, মানুষের মন মানসিকতার বিকাশের অভাব, এগুলো নানা কারণে নানা ধরনের প্রতিবন্ধকতা আছে। কিন্তু আমি শুরুতেই বলতে চাই, এটা বলার পরে তারপর প্রতিবন্ধকতার দিকে আসি। সেটা হচ্ছে সাহিত্য চর্চা তো প্রতিবন্ধকতা মধ্য দিয়েই হবে। প্রতিবন্ধকতা আছে বলেই বরং সাহিত্য চর্চা বেশি হবে। সাহিত্য তো সেই প্রতিবন্ধকতাকে তুলে ধরবে। প্রতিবন্ধকতার মধ্যেই শ্রেষ্ঠ সাহিত্য, মহৎ সাহিত্য তৈরি হবে। যদিও সামাজিক পরিস্থিতি অনুকূল থাকাটাও প্রয়োজন, কিন্তু দুটোরই একটা সম্পর্ক আছে। আপনার সামাজিক পরিস্থিতির সংকটকে সাহিত্য তুলে ধরে। তাহলে যদি সামাজিক সংকট থাকে, সামাজিক পরিস্থিতিতে প্রতিবন্ধকতা থাকে, সাহিত্যের মধ্য দিয়ে সেগুলো প্রতিফলিত হবে এবং এর মধ্য দিয়েই কিন্তু মহৎ সাহিত্যের সৃষ্টি হবে। তবে সামাজিক অনুকূল পরিবেশটা নিশ্চয়ই প্রয়োজন, সেটাও দরকার। মানে এই সম্পর্কটা একটা দ্বান্দ্বিক সম্পর্ক। একদিকে প্রতিবন্ধকতা সুন্দর সাহিত্য, মহৎ সাহিত্য তৈরি করবে, আবার এটাও সত্য যে প্রতিবন্ধকতা মহৎ সাহিত্য চর্চার ক্ষেত্রে, সাহিত্য চর্চার ক্ষেত্রে আমাদেরকে অনেক দিক থেকে পিছিয়ে দেয়। দুটোই সমানভাবে সত্য। এখন যদি আমাদের প্রতিবন্ধকতার কথা আমরা বলতে যাই, তাহলে আমরা দেখব যে সাহিত্য চর্চা আমাদের আজ থেকে ১০০ বৎসর আগে বাংলাদেশের এই সমাজে যে সাহিত্য চর্চা হতো, সেই সময়ের প্রতিবন্ধকতা সেই সময়ও ছিল। সেই সময়ও যারা সাহিত্য চর্চা করতেন, বিশেষত আমাদের বাংলাদেশে যারা সাহিত্য চর্চা করতেন, বা বাঙালি মুসলমান সমাজের মধ্যে যারা সাহিত্য চর্চা করতেন, পুরো বাঙালি সমাজই এই সংকটটা ছিল। তারপরেও আমরা বাংলাদেশের
প্রেক্ষাপটে যদি বলে বাংলাদেশের মুসলমান সমাজের মধ্যে যারা সাহিত্য চর্চা করতেন তারা কিন্তু বেশ কিছু সামাজিক ধর্মীয় প্রতিবন্ধকতার মুখোমুখি হতেন, এবং সেটি আমাদের কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে প্রায় সকলকেই সে ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে। তবে বাধার মধ্য দিয়েই তো সুন্দর সাহিত্য তৈরি হয়। সামাজিক সংকটগুলো তুলে ধরাটাই হচ্ছে সাহিত্যের কাজ। শরৎচন্দ্র তার সমাজের সামাজিক সংকটকে তুলে ধরেছেন, কাজী নজরুল ইসলাম তার সমাজের সামাজিক সংকটকে তুলে ধরেছেন। আবার সব মিলে একটা বৃহত্তর বাঙালি সমাজ, তো পুরো বাঙালি সমাজের মধ্যেও সেই সংকটগুলো তুলনামূলকভাবে আছে। কিন্তু আমি যদি 100 বছর আগের সঙ্গে তুলনা করি, বর্তমানের এই সময় বাংলাদেশে এই সামাজিক পরিস্থিতির ক্ষেত্রে, এই প্রতিবন্ধকতার ক্ষেত্রে খুব একটা কমে নাই, বরং অনেক দিক থেকে এই পরিস্থিতি অনেক দিক থেকে প্রতিকূল হয়েছে। সেই সময়ও যে ধরনের সাহিত্য কাজী নজরুল ইসলামের মতো যে সমস্ত সাহিত্যগুলো তখন তিনি তৈরি করেছেন বা সে সমস্ত সাহিত্য তৈরি হয়েছে, দেখা যাবে যে এখন এ ধরনের সাহিত্য চর্চা করাটা তুলনামূলকভাবে কঠিন হয়ে পড়বে। কারণ হচ্ছে পাঠক সমাজের মধ্যে নানান ধরনের অসহনশীলতা সেগুলো তৈরি হয়েছে, এবং মানুষের উদারতার ক্ষেত্রে, সৎ সাহিত্য মহৎ সাহিত্য গ্রহণ করার ক্ষেত্রে যে উদারতা, সেই উদারতার ক্ষেত্রে একটা ঘাটতি বাংলাদেশে আছে। এবং দুই দিকেই চেষ্টাটা আছে। একদিকে মহৎ সাহিত্য তৈরির ক্ষেত্রে আমাদের স্কোপ, আমাদের ক্ষেত্র বাড়ানোর যেমন প্রচেষ্টা আছে, তেমনি অনেক ক্ষেত্রে সেই প্রচেষ্টা চালানো খুব বিপজ্জনক হয়ে গেছে। কারণ অনেক ক্ষেত্রে আমাদের দেশে যারা সাহিত্য চর্চা করেন তারা নানা কারণে নানা ধরনের আক্রমণের মুখোমুখি হন। মানে সেই আক্রমণ হচ্ছে শুধুমাত্র সামাজিক না, সামাজিক আক্রমণের মুখোমুখি হন, শারীরিক, মানসিক এবং রাজনৈতিকভাবেও কিন্তু নানা ধরনের আক্রমণের মুখোমুখি হন। এখানে সাহিত্য চর্চা করতে গেলে রাজনৈতিক প্রশ্ন খুব বড় হয়ে দেখা দেয়, দলাদলির প্রশ্ন বড় হয়ে দেখা দেয়, এবং আমাদের লেখকেরা কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তাদেরকে সাহিত্য চর্চা করতে হয়, এগুলোকে মোকাবেলা করতে হয়। অতএব প্রতিবন্ধকতা সাহিত্যের জন্য যেমন এটা একটি সাহিত্যের একটা শক্তির জায়গাও, এটাকে উত্তরণের জন্যই সাহিত্য চর্চা হয়, তেমনি প্রতিবন্ধকতা আমাদের সাহিত্যকে পিছিয়ে দেয়, এবং সেই প্রতিবন্ধকতাগুলো আছে আমাদের সমাজে। এটা সত্য। ধন্যবাদ স্যার। আমি একটু মোহাম্মদ হাবিবুল্লাহ মর্ম, আপনার কাছ থেকে একটু জানতে চাবো, আপনি মানে একটা ছোটবেলা থেকেই তো আপনি আসলে একটা পরিবেশের ভিতরে বড় হয়েছেন, আপনি পারিবারিক ভাবেও একটা কি বলবো সম্ভ্রান্ত ইসলামিক পরিবার, খুব নামকরা পরিবার। আপনার মানে একটা নামকরা লেখক যিনি সবসময় বাংলা সাহিত্য চর্চা করে গেছেন, ওনার সান্নিধ্যে থেকে বড় হয়েছেন। আপনার অভিজ্ঞতাটা যদি একটু জানতে চাই আর কি। আপনারা তো রবীন্দ্র চর্চা করেন, নজরুলও চর্চা করেন, সবকিছুর ভিতরেই বড় হয়েছেন। আবার ধর্মীয় দিক থেকেও ধর্মীয় যত শিষ্টাচার আছে সবই মেনে চলেছেন। সেক্ষেত্রে কি আপনাদের ক্ষেত্রে খুব বেশি মানে প্রতিবন্ধকতার ভিতরে পড়তে হয়েছে? কিভাবে যেতে হয়েছে, না আপনারা যেভাবে আছেন এভাবে করতে পেরেছেন? ধন্যবাদ। সো অনেক কিছু তো আলমগীর ভাই বললেন, অনেক বিস্তারিত করে বলেছেন। বাট যেটা আপনি বললেন একটু আগে, যে আসলে আমার সেই সৌভাগ্য হয়েছে, আমি এমন একটা পরিবারে ছিলাম বা বড় হয়েছি যেখানে একদম বাচ্চা বয়স থেকে আসলে বই পড়া বা বই নিয়ে কথা বলা সেই সুযোগটা হয়েছে একদম ছোট বয়স থেকে। আমরা রাশিয়ান যে বইগুলো আছে সেগুলো পড়ে পড়ে বড় হয়েছি। তারপরে যখন আহ অন্যান্য যারা লেখক ছিলেন বাংলাদেশের তাদের লেখাপড়ার সুযোগ হয়েছে, আহসান হাবীব থেকে শুরু করে হুমায়ুন আহমেদ জাফরি বলে কিন্তু খুব কমন, বলার কিছু নাই। বাট তারও আগে যারা ছিলেন শিশু সাহিত্যিক যদি বলি, আলী ইমাম, সাজেদুল করিম, সো ওনাদের বইগুলো আমরা পড়েছি অনেক ছোটকাল থেকে। এবং তারপর যখন আস্তে আস্তে বয়স হয়েছে, আমি যদি বাংলাদেশের যারা আছেন তাদের পাশাপাশি ভারতীয় যারা, তাদের কথা বলি, সুনীল গঙ্গোপাধ্যায় বা আপনি রমপদ চৌধুরী বলেন বা শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, মানে যাদের কথা আমরা শুনি বা বলি, পরিচিত আছে, তাদের সবার বই অল্প বিস্তর পড়ার সৌভাগ্য হয়েছে। সো একটা হচ্ছে কি, মানে প্রতিবন্ধকতা ব্যাপারটা আমার কাছে লাগে যে এটা এক ধরনের মানসিক চর্চা। হ্যাঁ, সাহিত্য চর্চার ব্যাপারটা এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, এবং প্রত্যেক লেখক যারা লিখছেন তারা আসলে তাদের যে অবস্থান সেখান থেকে কথা বলার চেষ্টা করেন, এবং সব লেখক যে একই কথা বলেন তা না। কেউ কেউ আছেন যারা হয়তো শিশু সাহিত্য নিয়ে কথা বলেন বা সেটা নিয়ে লিখছেন, কেউ হয়তো সায়েন্স ফিকশনটাকে বেছে নিয়েছেন, কেউ হয়তো রাজনৈতিক লেখা চর্চা করছেন,
কেউ হয়তো সমসাময়িক সময়টা নিয়ে লেখার চেষ্টা করছেন, যেটা হয়তো আমরা সিরিয়াস রাইটিং এর ক্ষেত্রে দেখছি। তো আসলে প্রতিবন্ধকতা কে কি বোধ করবেন, এটা আসলে নির্ভর করে তিনি কোন জায়গাটা থেকে লিখতে চাচ্ছেন। হ্যাঁ, যারা আসলে বিতর্ক এড়িয়ে চলতে চান তারা সবসময় বিতর্ক এড়িয়ে চলেন এবং তারা একটা স্পেস ঠিকই বেছে নেন। এবং অন্য যারা আছেন, যারা ওই স্পেসটা নেন যেখানে আসলে লড়াই করতে হবে, তারা সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েই রাখেন। তারা মানসিকভাবে যথেষ্ট শক্ত এবং সমালোচনা তাদেরকে আসলে কখনো বিঁধতে পারে না। হ্যাঁ, তারা তাদের কথা কিভাবে বলতে হবে বা কিভাবে লিখতে হবে সেটা তারা জানেন, এবং তারা আসলে ওই অডিয়েন্সের জন্য লিখেন যারা তাদের সেই কথাগুলো বুঝতে পারবে বা সেভাবে করে কথা শুনতে পারবে। সো আমার কাছে এই প্রতিবন্ধকতার ব্যাপারটা যদি বলি, এটা অনেকটা আসলে আহ পারিপার্শ্বিক অবস্থার সাথে সম্পর্কিত। এটা এরকম না যে আমি একটা কিছু লিখতে যাচ্ছি আমি বাধা বোধ করছি, সেটা না। রাদার যে আমি যাদেরকে নিয়ে লিখতে চাই বা যাদের জন্য লিখতে চাই বা যাদের জন্য পড়তে চাই, সো তারা আসলে কি ভাবছেন বা তাদের কাছে পৌঁছানোটাতে চ্যালেঞ্জ হচ্ছে কিনা। যেমন আলমগীর ভাই তো অনেক কিছু বলেছেন, আমি যেমন একটা কথা বলতে চাই যেটা আমার সেই ছোট বয়স থেকেও মনে হয়েছে, এখন মনে হয় যে আসলে লেখা বা পড়াটা তো ডিপেন্ড করে অডিয়েন্সের উপরে, পাঠক গোষ্ঠীটা কে। হ্যাঁ, সো পাঠক গোষ্ঠীটা এখন একটা প্রতিবন্ধকতা হয়ে গেছে আমার কাছে মনে হয়। যেমন আমরা যখন ছোট ছিলাম, তখন তো গল্পের বই একটা হাতে ধরিয়ে দিয়েছে, সেটা নিয়ে বিকাল হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, এমন হয়েছে যে খাওয়া দাওয়া ভুলে গেছি, বাসা থেকে জোর করে তুলে ধরে খাওয়ার ব্যবস্থা করেছে বা স্কুলে পাঠিয়েছে, এমন কিছু একটা। আহ, এখনো যে এটা নাই তা না। হ্যাঁ, যেমন আমরা যখন সে ব্রাহ্মণবাড়িয়াতে ছিলাম, আমি বড় হয়েছি ব্রাহ্মণবাড়িয়াতে। তো ওখান থেকে যখন ঢাকায় এসেছি, একটু বড় পরিসরের মানুষ এবং চিন্তা ভাবনা সবকিছু হয়েছে। তো তখন যেটা দেখেছি যে আমার একসময় একটা ধারণা ছিল না আসলে মানুষ বই পড়ে না, যখন আমরা আহ পড়াশোনা করেছি। কিন্তু পরে যখন ঢাকায় এলাম এবং আরো মানুষের সাথে পরিচয় হলো, দেখলাম না, এই ধারণাটা ভুল। অনেক মানুষ বই পড়ছে, তারা বই নিয়ে কথা বলছে, তারা বই নিয়ে লিখছে, অনেক সুন্দর সুন্দর প্ল্যাটফর্ম আছে যেখানে এই আলাপগুলো হয়। তো এটা কিন্তু আমার ঢাকায় আসার আগে বোধটা অনেক নিয়ন্ত্রিত ছিল, সে ধারণাটা ছিল না। তো এখনো আমি যখন চিন্তা করছি, এখন অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। আমি যদি রিডারশিপের কথা বলি, চ্যালেঞ্জটা কি? যারা পড়ছে তারা এখন বদলে গেছে। বদলে গেছে কোন অর্থে? তারা যেখান থেকে পড়ছে, এখন বই পড়ার ধরনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা মোবাইলে অভ্যস্ত, আমরা এখন ল্যাপটপে অভ্যস্ত, আমরা এখন এই যে এখন স্ট্রিম ইয়ার্ডে একটা মিটিং করছি বা ফেসবুক লাইভে এসে কথা বলছি, পডকাস্ট শুনছি। সো আমাদের জ্ঞানের কথাই বলি বা এন্টারটেনমেন্টের কথা বলি, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা যাদের জন্য লিখছি বা যাদের জন্য কথা বলছি তারাও চেঞ্জ হয়ে গেছে। হুমায়ুন আমাদের একটা কথা ওনার সম্পর্কে বলা হতো যে উনি আসলে সমাজ, মানে লেখকটা হচ্ছে সমাজের প্রতিবিম্ব। তারা ওই কথাটা বলেন বা লিখেন যেটা আসলে সমাজে থাকে বা দেখা যায়, প্রতিচ্ছবি দেখা যায়। সো মানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে যে যুগে যে রাইটারই আছেন তারা আসলে ওই সময়টাকে ধরে রাখেন। রবীন্দ্রনাথ বলেন, শরৎচন্দ্র বলেন, মাইকেল মধুসূদন বলেন, জীবনানন্দ বলেন, যার কথাই আসে না কেন, উনি উনার সমসাময়িক সময়টাকেই লিখেন। এবং সেই সময়টা হয়তো আমরা নস্টালজিক হয়ে দেখার চেষ্টা করি, বা কখনো কখনো এমন লেখক আমরা পাই যারা আসলে সেই সময়টাকে শুধু ধারণ করেন না, তারা সেটাকে পেরিয়ে যান। আপনি রবীন্দ্রনাথ সম্পর্কে দেখতে যাবেন, রবীন্দ্রনাথের গান আপনার যে কোনো মুহূর্তে ভালো লাগবে, আপনার ভালো লাগার সময় আপনি তাকে পাবেন, আপনার খারাপ লাগার সময় তাকে পাবেন, আপনার ইন্সপিরেশন লাগবে আপনি তাকে পাবেন। সো যারা আসলে সেই কালজয়ী হন তারা আসলে ওই সময়টাকে পার হন। কিন্তু ওই যে প্রতিবন্ধকতা যদি বলি, অন্য অনেক কিছু তো আছে সামাজিক পারিপার্শ্বিকতা মিলিয়ে। বাট আমার কাছে লাগে যে এই যে মানুষ বদলে যাচ্ছে, যারা পাঠক তারা বদলে যাচ্ছে, এই জায়গাটা আসলে খুব ইম্পর্টেন্ট। এবং এই এখানটাতে আসলে আমাদের যারা লেখক আছেন, যারা লিখছেন, যারা পাঠকদের নিয়ে কাজ করছেন, তাদের জন্য আসলে সেটাই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। কারণ তিনি আসলে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, তাদের মনের কথা বলার চেষ্টা করছেন। তো যখন অন্যান্য আরো পারিপার্শ্বিক অবস্থা মানে নিশ্চিতভাবেই আছে, কিন্তু সেটা সবচেয়ে বড় চেঞ্জ, যে যার জন্য লিখছি, যার জন্য কাজ করছি, তারা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তাদের কাছে কেমন করে আমি আজকের দিনে পৌঁছাবো, বা ওখানে আমার চ্যালেঞ্জ কি কি আছে, এবং সেটা আসলে রিকভার করার ওয়ে কি কি।
জি, ধন্যবাদ মর্ম। একটু আহ, ফসল আমি একটু যুক্ত করি। এই যে জি, হাবিব ভাই যে বললেন যে হুমায়ুন আহমেদের একটা কথা, লেখক হচ্ছে সমাজের প্রতিবিম্ব। শুধু লেখক যদি প্রতিবিম্ব হন তাহলে খুব একটা বড় সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে একটা ঘাটতি থাকবে। লেখক শুধু প্রতিবিম্ব না, লেখক সমাজকে যেমন প্রতিফলন করেন, তেমনি লেখক কিন্তু সমাজকে পরিবর্তন করে, এবং সমাজকে পরিবর্তন করার জন্য কিন্তু তাকে একটা সংঘর্ষে যেতে হয়, একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে যেতে হয়। সমাজের স্রোতের সঙ্গে যদি লেখক গা ভাসিয়ে দেন, এই সমাজ কোন কথাটা শুনতে চায় আমি শুধু সেই কথাটাই বলবো, নাকি এই সমাজ যা শুনতে চায় না কিন্তু শোনা প্রয়োজন এবং ভবিষ্যতের সমাজের বিকাশের জন্য প্রয়োজন, সমাজের যে ঘাটতিগুলো আছে, যে সংকটগুলো আছে, সেগুলো সমাজের জি, চোখের সামনে তুলে ধরা এবং সেগুলো দূর করার চেষ্টা করা, এটা কিন্তু লেখকের একটা দায়িত্ব। এবং এই হাবিব ভাই আরেকটা কথা বলেন যে পাঠকের রিডারশিপের যে প্রশ্ন তুললেন, এই যে পাঠক পরিবর্তন হয়ে যাচ্ছে, এইটার শুধু মোবাইলই যে একটা কারণ তা না, এটা অবশ্যই একটি কারণ যে পাঠক অনেক বেশি ডিজিটাল নির্ভর হয়ে পড়ছে। কিন্তু পাঠকের পাঠাভ্যাসের যে পরিবর্তন, সেটা কিন্তু আপনি দেখবেন যে এখন পাঠক যা পড়ে সেগুলো কিন্তু, যেগুলো সাময়িকভাবে তার মনোযোগ আকর্ষণ করে সেগুলো, এবং একেবারে সমসাময়িক সাহিত্যগুলো সে পড়ে। কিন্তু দেখবেন যে এখন পাঠকের ক্ষেত্রে রবীন্দ্রনাথ পড়া অথবা সৈয়দ মুজতবা আলী পড়া অথবা মীর মোশাররফ হোসেন পড়া, বঙ্কিম পড়া, এগুলোর পরিমাণ কিন্তু আগের চেয়ে অনেক অনেক কম। এবং দেখবেন যে এখন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মোশাররফ হোসেনের আপনার মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু সে কিন্তু পড়তে পারে না। বহু শিক্ষার্থী দেখবেন যে বিষাদ সিন্ধু পড়তে পারে না বা নীল দর্পণ পড়তে পারে না। এই মহৎ সাহিত্যগুলোর সঙ্গে তারা যোগ স্থাপন করতে পারে না, কারণ ওই ভাষা মনে হয়, ওই পরিবেশ, ওই পরিস্থিতি সেগুলোকে ধারণ করতে পারছে না। এটা কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা ঘাটতি। শুধুমাত্র আমাদের স্ক্রিনকে দোষ দিয়ে লাভ হবে না, আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি ঘাটতি ছিল যে আমাদের যে সাহিত্য পড়ে, আপনি যে সাহিত্যের কথা বললেন যে যেটা পড়ে আপনি বড় হয়েছেন, রুশ সাহিত্য তো এখন বন্ধই হয়ে গেছে, যেগুলো অনুবাদ করে বিনা পয়সায় পাঠাতো, সেই সাহিত্যগুলো এখন মানুষ পায় না। এই যে পাঠাভ্যাসের পরিবর্তনের ক্ষেত্রে এই সুযোগের অভাব, মহৎ সাহিত্যের সঙ্গে আমাদের সংযোগ, এমনকি বাংলা সাহিত্যের মহৎ যে অংশগুলো আছে তার সঙ্গে সংযোগ কিন্তু কমে গেছে। এটা পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি ঘাটতি। জি স্যার, আপনি জনাব আলমগীর, আপনি বলছিলেন যে যেটা যে হাবিবুল্লাহ বলেছিল যে মোবাইলের ক্ষেত্রে বা ল্যাপটপে এখন বই দেখা, আমি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে কি আপনার মনে হয় যে আগের মতন বই পড়াটা ওইভাবে বা বই কেনার অভ্যাসটা মানুষের মধ্যে পরিবর্তন হয়েছে? যে কারণে এবার দেখলাম এবার বই মেলাও ওরকম ভাবে জমে উঠতে পারে না। এটার জন্য একটা কারণ হইতে পারে যে রাজনৈতিক ভাবে একটা টালমাটাল অবস্থা ছিল। তারপর কি মনে হয় যে মানুষজন এখন অনেকটাই সামাজিক যোগাযোগ মাধ্যম বা এগুলিতে ব্যস্ত হয়ে যাওয়াতে বই কেনার ক্ষেত্রে আগ্রহটা অনেকটা হারিয়ে ফেলছে, বা ওই অভ্যাসটা হয়তো ধীরে ধীরে তৈরি হচ্ছে না আরকি। আগে যেরকম ছিল একটা বাসায় অনেকগুলি বই কেনার একটা অভ্যাস, হ্যাঁ? যে হুম। মানে এই বইটা কিনতে হবে। তারা বই মেলা না হোক, কন্টিনিউ লাইব্রেরি থেকেও কিনতো আরকি। এখন কি এই জিনিসটা ধীরে ধীরে হারিয়ে গেছে কিনা? হ্যাঁ, ওই আপনি যেটা বললেন সেই দিক থেকে একটা প্রভাব যে নাই তা তো বলা যাবে না, নিশ্চয়ই একটা প্রভাব আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতেই তুলনা করাটা একটু মুশকিল হবে, পুরো দায়ী করা সোশ্যাল মিডিয়াকে পুরো দায়ী করাটা একটু মুশকিল হবে। যে কারণ বাংলাদেশে প্রকাশনী সংস্থাগুলো যে খুব আগেও খুব শক্তিশালী ছিল, এখানে যে বই প্রকাশ করলে ব্যাপকভাবে বিক্রি হতো এমনটা না। কারণ এটা সৈয়দ মুজতবা আলীর, তো এই ব্যাপারে আমরা জানি যে তার লেখাও আছে খুব কঠিনভাবে আমাদের পাঠক সমাজকে সমালোচনা করে। অতএব এরকম না যে বাংলাদেশে আগে যে খুব ব্যাপকভাবে পাঠ করতো, তেমন না। কিন্তু তারপরে যে পাঠের অংশটা ছিল সেটা কমেছে, সেটা একটা প্রভাব পড়েছে। কিন্তু শুধু ওইটুকু দায়ী করলে আসলে আমাদের ঠিক হবে না। কারণ আমি যেটা বললাম যে পুরো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেই একটি সংকট আছে। আমাদের সাহিত্যকে সামনে তুলে আনার ক্ষেত্রে আমাদের যারা তরুণ প্রজন্ম তাদেরকে পাঠের মধ্যে রাখতে যে দায়িত্বটা গ্রহণ করা দরকার, যাদের দায়িত্বটা গ্রহণ করা দরকার, মানে শিক্ষা কর্মকর্তা থেকে শুরু করে যারা যারা সামাজিক দায়িত্ব গ্রহণ করেছেন, যারা যারা এই প্রজন্ম তার পরের প্রজন্মকে যারা সেই পথটা দেখিয়ে দিবেন, সেই সব ক্ষেত্রেই কিন্তু একটা ঘাটতি আছে। জি, সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত বিষয়ের দিকে তারা মনোযোগ দেয়,
সেগুলো এত বেশি হালকা বিষয় যে এটা পড়ার বিকল্প না, অতএব পড়ার বিকল্প হিসেবে তারা নিচ্ছে তা না। কিন্তু অনলাইন রিডিং তো সেটা ভালো কিছু হতেই পারে। অনলাইন রিডিং এ যদি ভালো পড়ে, এখন পড়ে তরুণ প্রজন্মের অনেকেরাও অনলাইন থেকে ভালো বই পড়ে না তেমনটা না। কিন্তু যদি সেটা হয় যে অনলাইন থেকে তারা অনেক বই পড়ছে, ইয়ে থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে অনেক কিছু পড়ছে, সেটা কিন্তু ক্ষতির কিছু না। বই যে একেবারে কাগজের বই থেকে পড়তে হবে তা না, কিন্তু সেই ক্ষেত্রে ঘাটতিটা হচ্ছে পুরো পাঠের ক্ষেত্রে একটা ঘাটতি দেখা দিয়েছে। আর এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া যে দায়ী তা না, আমাদের পুরো সামাজিক পরিস্থিতি, যাদের দায়িত্ব ছিল এই পাঠক তৈরি করা, তাদের সবার ক্ষেত্রেই এই দায়িত্বটা কিন্তু রয়েছে। জি, ধন্যবাদ জনাব আলমগীর। মর্ম আপনি শুনছিলেন, আমি যদি স্যারের কথাটা বুঝে থাকি, যেটা বর্তমান যারা শিক্ষক আছেন, আমাদের সময় যারা শিক্ষক ছিলেন, তারা আসলে মানে যে সাহিত্যগুলির উদাহরণ বা যেই ধরনের গল্পগুলি উপস্থাপন করতেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা প্লাস যারা শিক্ষক আসছেন বা বর্তমানে আছেন, তারা হয়তো ওই ধরনের প্রেজেন্টেশনটা করছেন না বাংলা সাহিত্যের ও যদি বলেন, বা সুস্থ সাহিত্য চর্চার ক্ষেত্রে তাদের ভূমিকাটাও একটু কম মনে হচ্ছে। আপনার ক্ষেত্রে আপনি এটা কিভাবে দেখেন? মানে মানে উনি যেটা বলেছেন যে শিক্ষা ব্যবস্থার একটা বড়, আমি বলবো বিপর্যয় ঘটেছে গত 20 বছরে, বা বড় একটা সময় এটা হয়েছে, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নাই। এবং আমি আসলে ওই জায়গাটা দেখি, মানে ডেফিনেটলি ওখানে কাজ করার তো জায়গা আছে, কাজ করতে হবে। কিন্তু আমার কাছে যেটা লাগে যে এর মধ্যে কিন্তু জেনারেশন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, জি, এবং আমাদের যে পরের জেনারেশন গুলো এসেছে তাদের যে প্রয়োজনীয়তা, বা তারা যেভাবে করে একটা জ্ঞানের জায়গাটাকে দেখে, তাদের এন্টারটেনমেন্টের জায়গাটাকে দেখে, তাদের প্রয়োজনীয়তাটাকে দেখে, সেটা জি, আসলে as, আমাদের দেখার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। যেহেতু আমি আহ, সরাসরি মার্কেটিং বা বিপণন নিয়ে কাজ করি, আমাকে আসলে সবসময় কনজিউমার নিয়ে কাজ করতে হয় এবং তাদের নিয়ে ভাবতে হয়। সো আমার যেটা দেখা, যে আমরা যে জেনারেশনটা ছিলাম, যে আমরা যদি বলি যে 90s বা 80s বা তারপরেও ইভেন 2000s আমরা যে জেনারেশনটা অ্যাক্টিভ ছিলাম, এখনো অ্যাক্টিভ নাই তা না, বাট মানে এখন আসলে সময় চলে গেছে, যে এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান। তো তারা হুম, কিন্তু এসেছে, তারা বড় বড় পরিবর্তন অলরেডি বাংলাদেশে নিয়ে এসেছে। তো হুম, সেটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে। এখন এই মানুষগুলোকে চেনাটা আমার কাছে লাগে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ ওরা কিন্তু আমাদের মতো না। আমরা যেরকম আমাদের বাবাদের মতো ছিলাম না, আমরা যেরকম আমাদের দাদাদের মতো ছিলাম না, বা আমাদের বাবারা যেমন আমাদের দাদাদের মতো ছিলেন না, ঠিক জি, তেমনি আমাদের এই নেক্সট জেনারেশনটা আমাদের মতো না। এখন ওরাও কিন্তু সাহিত্য পড়ে, ওরাও কিন্তু এন্টারটেনমেন্টের বা বিনোদনের যে জায়গাগুলো ওগুলো দেখে, এবং তারা স্পোর্টস নিয়ে ভাবে, তারা দেশ নিয়ে ভাবে, তারা সমাজ নিয়ে ভাবে, তারা বিশ্ব নিয়ে ভাবে। এবং আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো যতটা না বাংলাদেশি, তার চেয়ে বেশি বিশ্বের একজন মানুষ। তারা নিজেদেরকে একটা ব্যারিয়ারের বাইরে থেকে দেখার সৌভাগ্য চেষ্টা আমি করেন। মনে করি যে অর্জন করেছে, বা তারা সেভাবে করে চেষ্টা করে। এবং সেটারও কারণ আছে, তারা খুব কাছ থেকে আহ সেই পরিবর্তনগুলো দেখছে, সমাজগুলোকে দেখছে। এখন আহ তাদের বিশ্ব তো তাদের হাতের মুঠোয়, যে কোনো জি, কিছু তারা দেখতে পাচ্ছে, পড়তে পারছে। এবং খেয়াল করে দেখবেন যে এটার জন্য অনেক আলাপ চলে আসছে, যেটা হয়তো আমরা চিন্তাও করি নাই। আমরা বাংলাদেশ ক্রিকেট দলের যে সামর্থ্য নিয়ে সবসময় জানি, তারা ফাইট করছে, এটা নিয়ে আমরা সন্তুষ্ট। জি, একটা সেঞ্চুরি হয়ে গেছে, আমরা সেটা নিয়ে খুব খুশি। পরের দিন সেটা নিয়ে আলাপ আলোচনা হয়ে গেছে। বাট ওই যে একটা স্টেপ এগিয়ে এসে ছক্কা মারাটা যে আসলে খুব স্যাটিসফ্যাক্টরি জিনিস না, বা এটা নিয়ে যে আসলে আশাবাদী হওয়ার কিছু নাই, বরং আমরা জিতি নাই, সেখানে যে আসলে আমাদের একটা মানে খারাপ ব্যাপার রয়ে গেছে, এই জিনিসটা কিন্তু আমাদের জেনারেশন যত না স্ট্রং ভাবে দেখছে, তার চেয়ে অনেক বেশি স্ট্রং ভাবে আমাদের পরের জেনারেশন দেখছে। জি, তার মানে কি, তাদের যে আশা আকাঙ্ক্ষা বা দেখার ক্ষমতা, সেটা আমাদের মতো না, আমাদের চেয়ে যথেষ্ট আমি মনে করি উন্নত। সো জি, তাদের কাছে রিচ করাটা বা তাদের কাছে পৌঁছানোটা ভিন্ন মাত্রিকই হবে। এবং তাদের কাছে পৌঁছানোর পদ্ধতির মধ্যে অবশ্যই অবশ্যই ডিজিটাল মাধ্যমটা থাকতেই হবে। এখন আহ আমরা যেরকম সময় নিয়ে রবীন্দ্রনাথ পড়েছি, বা যেরকম সময় নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় পড়েছি, আমি বা রমাপদ চৌধুরী পড়েছি, বা অন্যান্য জিনিসগুলো পড়েছি, তো সেই সময় তারা হয়তো দিতে রাজি না। হ্যাঁ, তারা হয়তো অন্যভাবে দেখে, বা তারা হয়তো স্কিমিং করে ফেলে। যেমন এটা আমি খুবই দেখি, যে এখন কিছু একটা ইনফরমেশন দরকার,
তারা কিন্তু ইনস্ট্যান্টলি স্কিমিং করে সেখান থেকে ইনফরমেশনটা নিয়ে তার ভিত্তিতে কথা বলছে। মানে অবশ্যই তার মধ্যে মানুষ আছে যারা এখনো রবীন্দ্রনাথ পড়ছে, জীবনানন্দ নিয়ে কথা বলছে, গান লিখছে, গান গাইছে, মানে নিশ্চিতভাবেই আছে। কিন্তু এটাও ঠিক যে তাদের মধ্যে এমন মানুষ বেশি হবে যারা হয়তো এআই দিয়ে একটা গান লিখে ফেলে আরেকটা এআই দিয়ে সে সুর করে সেটা আরেকজনকে শোনাবে, তাই না? জি, তো এখন এআই আমরা দিয়ে যখন কথা বলছি, কবিতা লেখাও দেখছি, হ্যাঁ এআই হ্যাঁ দিয়ে কবিতা অবশ্যই, এবং এটা হাবিব ভাই যেটা বললেন এটা অবশ্যই আমি তো জি অবশ্যই আমিও বললাম যে অনলাইন রিডিং তো অনুৎসাহিত করার কিছু নেই, এটা তো আমাদের জি 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 অবশ্যই, জি পাঠ্যাভ্যাসের ক্ষেত্রে পাঠের ক্ষেত্রে একটা বড় সুযোগ, বড় একটা দুয়ার জি খুলে দিয়েছে যে খুব জি সহজে বিশ্ব সাহিত্যকে আমরা নিতে পারি। এবং এটা যারা নতুন প্রজন্ম তারা এই ব্যাপারে অনেক বেশি দক্ষ, তারা এটা নেওয়ার তাদের সুযোগ বেশি এবং তাদের দক্ষতাও বেশি, এটা খুবই ভালো দিক। জি কিন্তু আম, যেটা সংকটের জায়গা সেটা হচ্ছে যে ওই যে আপনি বলেন ইনস্ট্যান্ট একটা তথ্য তারা জেনে নিচ্ছে যে কোনো বিষয়ে স্ক্রিনিং স্ক্রিনিং করে, এটা হচ্ছে সংকট। তারা একটা কোনো বিষয়টাকে শুধুমাত্র তথ্য জানার তো বিষয়টা জানা না, শুধুমাত্র অনলাইনে নানান রকমের তথ্য পাওয়া যায়, সেই তথ্য কতটা জি কতটা হচ্ছে বিষয়ের জন্য কতটা গভীরতাকে তুলে ধরে, কতটা সমাজ এবং আমাদের সমাজ এবং আমাদের জীবনের যে স্বার্থ সেটা কতটা তুলে ধরে। কারণ ইনস্ট্যান্ট তথ্যগুলো কিন্তু বেশিরভাগগুলোই এখন যেটা বলে ডিসইনফরমেশন, ইনফরমেশন, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন। এই ডিসইনফরমেশন কিন্তু একটা বড় রকমের বিপজ্জনক অবস্থার মধ্যে। মিসইনফরমেশনের চাইতেও, তথ্যের অনুপস্থিতির চাইতেও, ভুল তথ্যের চাইতেও বিকৃত তথ্য ইচ্ছেকৃতভাবে জি নানান রকমের তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলোর শিকার কিন্তু তারা হচ্ছে। এই সংকটটাও কিন্তু অস্বীকার করার কোনো কারণ নাই। এবং এই যে না। ডিজিটালি যে সুযোগটা নিচ্ছে সেটাও কিন্তু আপনার যদি আমরা সমস্ত তরুণ প্রজন্মের কথা বিবেচনা করি, সকলে কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না, কারণ এটার সঙ্গে কিন্তু আর্থিক অবস্থার একটা সম্পর্ক আছে। একটা বড় অংশ ছেলেমেয়েরা কিন্তু এখনো বইয়ের উপরে পাঠ্যপুস্তকের সাথে তার সম্পর্কটা তৈরি হতে হবে। কয়েকজন যে ডিজিটালি সুযোগটা নিচ্ছে তার মানে সেটা সমস্ত তরুণ প্রজন্ম নিচ্ছে না। এবং এই সংকটের কারণেই কিন্তু আমরা দেখলাম তরুণ প্রজন্মেরই মধ্যেই তাদের অনেক অগ্রগতি, জেনজি যে সমস্ত চিন্তা ভাবনা করে সেগুলো অনেক কিছুই আছে যে অনেক বেশি অগ্রসর, অনেক বেশি আপনি যেটা বলেন বৈশ্বিক চিন্তা ভাবনা করে, সেগুলো সত্য। কিন্তু একই সঙ্গে তারা অনেকগুলো বিপজ্জনক অবস্থাও তৈরি করে ফেলেছে। যেমন এই আন্দোলনের পরেই আমরা দেখলাম যে ডিজিটালি বিশেষ করে বিভিন্নভাবে রোকেয়ার উপর আক্রমণ দেখলাম, আমরা দেখলাম যে রবীন্দ্রনাথকে নিয়ে প্রশ্ন বেড়ে গেল, জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তৈরি হলো। এই আন্দোলনের পরে আমরা দেখলাম যে অনেক ধরনের ধরেন ৭১কে নিয়ে প্রশ্ন তৈরি হলো। যারা এই প্রশ্নগুলো করছে, প্রশ্নগুলো তুলছে, তারা কিন্তু ইনফরমেশনগুলো, ইনস্ট্যান্ট ইনফরমেশনগুলো নিচ্ছে, কোনো সন্দেহ নেই। তারা ইনফরমেশনের দিক থেকে হয়তো অনেকের চেয়ে অগ্রসর আছে, কিন্তু তারা কিন্তু বিষয়ের দিকে, তারা বিষয়ের গভীরতা কিন্তু আঁচ করতে পারে নাই। রোকেয়ার অবস্থানটাকে তারা কিন্তু ধরতে পারছে না। আমি সমস্ত তরুণ প্রজন্মের বলছি না, সমস্ত তরুণ প্রজন্ম না হলে একটা লিডিং তরুণ প্রজন্ম কিন্তু এইভাবে দেখা যাচ্ছে তাদের চিন্তা চেতনা আমরা কোনোভাবে বলতে পারবো না যে সেটা সঠিক পথে আছে, সেগুলো কিন্তু কিছুটা বিপদগামী হচ্ছে। কারণ জি ইন্টারনেট যুগে বিপদগামী হওয়া, ডিসইনফরমেশনের শিকার হওয়াটা কিন্তু খুব ইজি। এটা একটা সংকট যদি আমাদের পাঠ্য বইয়ের সঙ্গে, পাঠের সঙ্গে যদি সংযোগ না থাকে। সেই ক্ষেত্রে আপনারা দেখেন ঘাটতি যে আমাদের কাগজের দাম বেড়েছে, বইয়ের দাম বেড়েছে, তা মানুষ কিনবে কি করে? সরকারের কিন্তু এই ক্ষেত্রে একটা উদ্যোগ দরকার ছিল, বইকে সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া। পাঠাগার নাই, বই নেই, বা প্রগতি প্রকাশনী আপনি যে বইগুলো পড়েছেন, প্রগতি প্রকাশনী সেই বইগুলো বিনা পয়সায় দিয়েছে বলে সেগুলো পড়া সম্ভব হয়েছে। এখন প্রগতি প্রকাশনী নাই, না থাক, কিন্তু বাংলাদেশের সরকার তো ভালো বইগুলো, আমি যেগুলোর কথা বললাম বাংলা ভাষার যে ক্লাসিকগুলো, সেগুলো কিন্তু কম পয়সায় ব্যাপকভাবে প্রিন্ট করে পাঠাগারে নানাভাবে সেগুলো মানুষের হাতে তুলে দেওয়া, সেটা কিন্তু একটা দায়িত্ব ছিল। সেটা প্রকাশনীর দায়িত্ব। কোনো প্রকাশনী কিন্তু এই দায়িত্বটা পালন করে না। সবাই কিন্তু এখন রিডারকে কনজিউমার হিসেবে কিন্তু দেখছে। আপনি যেটা বলেন কনজিউমার, কিন্তু এই রিডারকে যদি কনজিউমার হিসেবে দেখা হয় তাহলে কিন্তু একটা বড় রকমের সংকট তৈরি হয়। প্রকাশকদের কাছে কিন্তু রিডার শুধুমাত্র কনজিউমার হলে হবে না, প্রকাশকের একটা দায়িত্ব থাকে। সেই দায়িত্বশীল প্রকাশকেরও কিন্তু বাংলাদেশে ঘাটতি আছে। জি এখন যেটা মানে এই ব্যাপারটা কি, দুঃখিত। জি না না সো এখানে যেটা বলতে চাচ্ছিলাম আমি যে আপনি যেটা বলছেন এটা আসলে পুরো রাষ্ট্রযন্ত্রটাকে নিয়ে প্রশ্ন করার মতো। হ্যাঁ, আমাদের যে সিস্টেমটা আছে এটা জি আসলে সবকিছুকেই প্রশ্ন করতে হবে, তখন প্রশ্নবিদ্ধ জি করার জি জায়গা আছে। যেমন অবশ্যই। এখন ধরেন একজন একজন রিডার যে হয়তো গ্রামে আছে, যে এখন টিকটক দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে বা ফেসবুক দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে, সে রিলস এর জন্য তার জীবন দিয়ে দিচ্ছে, সে জি হয়তো জি তার বেডরুমের জিনিসপত্র এখন ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ এখন হ্যাঁ। ও কেন বই পড়ে না বা তাকে কেন হুম, বই পড়ানো যাবে না,
এটার জন্য কিন্তু হুম, হুম। পুরো জিনিসটাকে নিয়েই কোশ্চেন করার জায়গা আছে, হ্যাঁ, যে হ্যাঁ, আমাদের অবশ্যই। বোর্ড কি করছে। এবং রাইট। এই যে আপনি লাইব্রেরির কথা বললেন, লাইব্রেরিতে আমি যদি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলি, একান্ত আমার ব্যক্তিগত, আমি আমার স্কুলে কখনো লাইব্রেরিতে ঢুকতেই পারি নাই। আমি ব্রাহ্মণবাড়িয়ার সেরা স্কুলটাতে পড়েছি, হ্যাঁ, কিন্তু আমি আমার পুরো স্কুল জীবনে, ছাত্র জীবনে কখনো আমার লাইব্রেরিতে ঢুকি নাই। কিন্তু আপনি আমি পারিবারিক সহযোগিতা পেয়েছেন। পারিবারিক লাইব্রেরি আপনার ছিল। হ্যাঁ, এটাও আবার সো বহুজনের নেই। এখন ওই যে এটা একটা সিস্টেম, আমরা যখন একটা সিস্টেম নিয়ে আলাপ করব, আমরা যখন একটা যন্ত্র নিয়ে আলাপ করব, তখন অনেক অনেক মানুষ নিয়ে আলাপ করব, তখন তো সিস্টেমটা নিয়ে কথা বলতে হবে। আমি অবশ্যই। আসলে হুম, হয়তো পিরামিডের অনেক উপরের দিকে থাকা একটা মানুষ, আমি রাইট। আসলে হয়তো এক্সাম্পল না, হ্যাঁ। হ্যাঁ। এখন আমরা তো এই মুহূর্তে কথা বলছি তাদের নিয়ে যারা আরো বিস্তৃত পরিসরে আসবে। জি, কেন একজন সাধারণ মানুষ রবীন্দ্রনাথ সম্পর্কে জানছে না, বা কেন জি। একজন সাধারণ মানুষ নজরুলের সম্পর্কে জানছে না, হয়তো লেটর হুম, দলের কথা অনেকে জানবেই না, হ্যাঁ। সো হুম, এই যে এখন হুম, যদি নজরুলকে আমাদের এই বাচ্চাদের কাছে পৌঁছে দিতে হয়, বা রবীন্দ্রনাথকে হুম, পৌঁছে দিতে হয়, বা জীবনানন্দ হুম। দাশ করানোর ইচ্ছা তৈরি করতে হয়, বা ডক্টর হুমায়ুন আজাদকে চিনাতে হয়, হুমায়ুন জি, আহমেদকে চিনে ফেলবে, হ্যাঁ, হুমায়ুন আহমেদ ওই জি। মানুষ যাকে হুম, চিনে ফেলবে। কিন্তু আপনি যাদের কথা বলছেন তাদেরকে যদি চেনাতে হয়, তার মানে তাদেরকে পড়াতে হবে। সো অবশ্যই। আমার কথা হচ্ছে, যাদেরকে পড়ানোর জন্য আমরা ভাবছি, ওই মানুষগুলো নিজেরা কি পড়েছেন? যে মানুষগুলোকে আমরা শিক্ষার দায়িত্ব দিচ্ছি, তারা নিজেরা কি হুম। শিক্ষিত? হ্যাঁ, প্রমথ এই যে চৌধুরী বলেছিলেন না যে সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, হ্যাঁ, তো সঠিক। জি, স্বশিক্ষিত লোক মাত্র সুশিক্ষিত। তো এখন ওই সুশিক্ষিত মানুষ আসলে সমাজে আছেন কারা, এবং যারা আমাদেরকে শেখানোর দায়িত্বটা নিচ্ছেন, বা যাদের কাছে জি। আমরা অনেক আশা করে তাকিয়ে আছি, তারা কি আসলে সুশিক্ষিত? তারা কি আসলে জানেন যে কোন জিনিসটা তার শিক্ষার্থীদের কাছে তারা পৌঁছাবেন, কোনটা পৌঁছাবেন না? আমি যেমন হুম, আমার শিক্ষা জীবনে যেসব শিক্ষকদের পেয়েছি, আমি যদি তাদেরকে সবার উপরে বিচার করার চেষ্টা করি, আমি আসলে হুম। কয়জন শিক্ষক পাবো যাদের সম্পর্কে আমি আলাদা করে শ্রদ্ধাবোধ রাখি, যে এই রাইট। মানুষগুলো কমে আমার যাচ্ছে। জীবনকে অনেক কমে যাচ্ছে। বদলেছেন, আমার চিন্তা হুম, করার ক্ষমতা দিয়েছেন। এবং আমি যেটা বলেছি, আমি তো এডুকেশন সিস্টেম থেকে বের হয়ে গেছি এখন থেকে অ্যাটলিস্ট 15 বছর আগে, ধন্যবাদ স্যার। জি। তাই না? সো এই 15 বছর তো আমি ভালো কিছু শুনি নাই। আমরা যেখানে সে গ্রেডুয়েশন নিয়ে কথা বলেছি, পড়াশোনা নিয়ে কথা বলেছি, বা সিস্টেমটা থেকে বের হয়ে আসছি, তারপর তো হয়েছে লাখ লাখ মেরিটোরিয়াস স্টুডেন্ট, তাই না? সবাই তো জিপিএ 5। জি। সো যেখানে সবাই জিপিএ 5, সবাই মেরিটোরিয়াস, যারা তাদেরকে পরীক্ষা করছেন তারাও মেরিটোরিয়াস, এবং যারা ওই যে শুরুর দিকে ছিলেন তারাও তো এখন নিশ্চয়ই শিক্ষক হ্যাঁ, হ্যাঁ, হিসেবে এসছেন। হ্যাঁ, সুন্দর। সো হ্যাঁ, মানে এখন এটাই তারপর সত্য। ধরেন আপনি লাইব্রেরির কথা বললেন যে বই তাদেরকে পৌঁছানোর দায়িত্ব ছিল, বা হুম, সরকারের দায়িত্ব এটা। সরকার কি ধরনের বই তাদের কাছে পৌঁছিয়েছে? হুম। হ্যাঁ, রবীন্দ্রনাথের বই কিনে কতগুলো দিয়েছে? বা এখন এটা আসলে অনেক আরো মানে বিদগ্ধ জন আছেন যারা এটা নিয়ে কথা বলতে পারবেন। আমি কাজে ওই জায়গাটাতে, যেটাতে নিয়ন্ত্রণের মধ্যে আসলে নাই, এটা পলিসিগত সিদ্ধান্ত। এটা হুম, হুম, মানে আমি আশা করি যে যারা এসেছেন বা যারা এখন দায়িত্বপ্রাপ্ত তারা এটা নিয়ে চেষ্টা করবেন। কিন্তু হয় কি, যখন একটা আমরা জার্নির মধ্যে থাকি, ওই রাস্তাটা যখন একবার পিচ্ছিল পথে নিচে পড়ে যায়, তখন কিন্তু হুম, এটাকে আবার পথে তোলাটা অনেক কঠিন কাজ। হ্যাঁ, এখন হুম, আমরা অনেক উন্নত হয়েছি বলে আমি মনে করি। যেমন এই যে আমরা এখন বাংলাদেশে বসে এই ধরনের একটা প্রোগ্রাম করছি, যেখানে কানেক্টিভিটি আছে। আপনি কথা বলছেন আপনার জায়গা থেকে, আমি কথা বলছি আমার জায়গা থেকে, ফয়সাল কথা বলছি ইতালি থেকে, হ্যাঁ, হুম, এবং আমরা খুব সহজভাবে কাজটা করতে পারছি। এই জিনিসটা কিন্তু হয়েছে, এটা সম্ভব জি, হয়েছে। এবং তারপর ধরেন আপনি যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা চিন্তা করেন, সেই ইনফ্রাস্ট্রাকচারের কাজ হয়েছে। তো যেখানে যেটা ভালো হয়েছে সেটা ভালো, কিন্তু যেটা ভালো হয়নি সেটা নিয়ে কথা বলতে হবে, এবং সেটা নিয়ে কারেক্টিভ স্টেপ নিতে হবে। এবং যেহেতু আমরা আজকে সাহিত্য নিয়ে কথা বলছি, আমরা সুষ্ঠু সাহিত্য চর্চা চর্চা নিয়ে কথা বলছি, আমার কাছে মনে হয়েছে যে ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে যারা পড়ছেন বা যারা পড়বেন তারা কারা, এবং তাদেরকে কি কি ভাবে পৌঁছানো যেতে পারে, বা সাহিত্যের যে ভাষাটা, সেই ভাষাটা কতটুকু বদলে গেল, কি হলে তাদেরকে রিচ করা যেতে পারে। যেমন আমি ডিফারেন্ট ডিফারেন্ট মিডিয়াতে দেখছি, ফেসবুক দেখি, আমি গুগলে দেখি, ইউটিউব দেখছি। আহ, এখন খুব পপুলার হয়েছে রেডিট, হ্যাঁ, যেখানে হচ্ছে মানুষজন আসলে একজন অপরিচিত মানুষের সাথে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে, কারণ সেখানে তার ইনহিবিশন নাই, তার চিন্তা ভাবনা করতে হয় না সে তাকে চেনে নাকি চেনে না, তাকে জাজ করে ফেলবে কিনা, বিচার করবে কিনা, এসব তার কোনো চিন্তা নাই। ওখানে সে অনেক খোলাখুলি কথা বলছে।
ওখানে যেরকম খুবই র্যাডিক্যাল থট আমি দেখি, আমি কিন্তু ওখানে বাংলা সাহিত্য চর্চার গ্রুপও পেয়েছি। হ্যাঁ, ওখানে তারা বাংলা সাহিত্য চর্চা নিয়ে আলাপ করছে। এখন আমি মনে করি যে পড়ুয়া যারা বা পাঠক যারা, তাদের সংখ্যা সবসময় কম ছিল, আমি পুরো ইয়ার এগেনস্টে। কিন্তু হ্যাঁ, এখনো আছে। এবং আমার কাছে, আমি আশাবাদী থাকতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে আমরা তাদেরকে চিনি না, বা আমরা তাদের কাছে হয়তো প্রপারলি পৌঁছাতে পারছি না, বা আমরা হয়তো তাদেরকে তুলে ধরতে পারছি না। কিন্তু আপনি যদি মাসের কথা বলেন, যে তাদের কাছে পৌঁছাতে হবে কেমন করে, একটা সাধারণ বাচ্চা সে কেমন করে বই পড়বে, ছবি আঁকবে, গান গাইবে, লিখবে, এটা আসলে অনেক বড় একটা কাজের জায়গা। এবং সেই জায়গাটাতে কাজ কতটুক হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তো অবশ্যই আছে। এটা নিয়ে সবারই দায়িত্ব আছে, সচেতন যারা তাদের সবারই দায়িত্ব আছে। এবং এটাতে আসলে যদি ওই যে লেজ ধরে টান দিলে অনেক কিছু চলে আসবে। ধন্যবাদ বর্ম। আসলে আমি লাস্ট একটু জানতে চাবো আপনার কাছ থেকে, পরে আমি স্যারের কাছ থেকে শেষ যাব। সেটা হচ্ছে যে আমরা চর্চা নিয়ে কথা বলছিলাম। সামাজিকভাবে আমাদের যে দায়িত্ব সেটা তো আমরা বুঝতেই পারছি। মানে সামাজিকভাবে কি আপনার কাছে কখনো মনে হয়েছে যে না, আপনি বাংলাদেশের পরিবেশটি এরকম যে আপনি যখন রবীন্দ্রনাথ চর্চা করবেন তখন আপনাকে হয়তো একটু ধুতি পরে ওরকম একটা পরিবেশ তৈরি করতে হবে, বা আপনি যখন নজরুল চর্চা করবেন সেক্ষেত্রে আপনি পাঞ্জাবি টুপি থাকলে ভালো হয়, এক্ষেত্রে গ্রহণযোগ্যতাটা বাড়ে। এই ধরনের কিছু কি মনে হয়েছে? যদি অল্প কথায় যদি একটু বলেন আরকি। আচ্ছা, আমি পরিবেশ, বাংলাদেশের এটার সাথে পরিবেশ কিরকম মনে হয়েছে? জি, আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে একটু সমাজটা নিয়ে কথা বলা উচিত। জি। আমাদের সমাজটা আসলে সামাজিক। আমি বলবো খুব মধ্যবিত্ত সমাজ। হ্যাঁ, আমরা না অতি আধুনিক, আমরা না অতি ইসলামিক, বা অতি ধর্মভীরু, এটা না, আমরা আসলে মাঝামাঝি একটা জায়গাতে থাকি। জি, সো যখনই এই মাঝামাঝি জায়গাটা চেঞ্জ হয়েছে, তখন ওখানে প্রতিবন্ধকতা এসেছে। হ্যাঁ, যেমন আহ, আমরা আমি যদি গত একটা বড় সময়ের কথা বলি, ওখানে হয়তো ধর্ম নিয়ে কথা বলাটা চ্যালেঞ্জ ছিল, বা যারা ধর্ম নিয়ে কথা বলতে চেয়েছেন তারা চ্যালেঞ্জ বোধ করেছেন। হ্যাঁ, আবার একটা সময় ছিল যেখানে হয়তো, যে আমি যদি আধুনিকতার কথা বলি বা মডার্নিজমের কথা বলি, ওটা নিয়ে কথা বলাটা একসময় চ্যালেঞ্জিং ছিল, যেটা হয়তো যেহেতু আমরা সমসাময়িক, আমরা এটার সাথে বেশি দেখতে পারবো। আমরা তো আসলে 15 বছর আগে সমাজটা দেখেছি। হ্যাঁ, জি, আবার এখন একটা সমাজ দেখবো বলে আশা করছি। সো জি, এই 15 বছর আগের যে সমাজটা ছিল, ওখানে আবার একটু অন্যরকম ছিল। ওখানে হয়তো সে ধর্ম নিয়ে কথা বলাটা সহজ ছিল, কিন্তু হয়তো যারা আধুনিকতার কথা বলছেন, বা যারা হয়তো একটু, আমি বলবো, অধর্ম নিয়ে কথা বলতে চেয়েছেন, তাদেরকে সেই সুযোগটা আহ দেওয়া হয় নাই, বা তারা হয়তো করে নিতে পারেন নাই। হ্যাঁ, সো এটা আমার কাছে লাগে যে এটা, মানে যখন মধ্যপন্থা নিয়ে কেউ লিখতে চাইবে বা বলতে চাইবে, বা একটা মধ্য চিন্তা চেতনা থেকে বলতে চাইবে, তখন তার জন্য এটা অনেক সহজ। তার জন্য আসলে কথা বলা বলি বা তার জন্য লেখালেখি বলি, দুইটাই সহজ। কিন্তু যখন কেউ আসলে ওই মধ্যপন্থার জায়গাটা থেকে বের হতে চাইবে, যেটা আলমগীর বলেছেন যে লেখকের একটা দায়িত্ব থাকে সমাজ বদলের, লেখকের দায়িত্ব থাকে সমাজকে একটা পথ দেখানোর। হ্যাঁ, সো ওই দায়িত্ব থেকে কেউ, যারা আসলে ডানে থাকেন বা বামে থাকেন, সবার তো একটা নিজস্ব বোধ চিন্তা চেতনা আছে, তারা সেই জায়গাটা থেকেই কাজ করেন। সো জি। আমার কাছে মনে হয়, বা আমি যতটুকু দেখেছি, আমার কাছে লাগে যে এই মধ্যপন্থাটা থেকে বের হয়ে ডানে বা বামে যেতে গেলে এটা আসলে সময়ের ভিত্তিতে সমস্যা হয়। যেটা আমরা গত কিছুদিনেও দেখেছি, গত 15-20 বছরে দেখেছি, তার আগেও যে ছিল না ব্যাপারটা এরকম না। এখন আসলে কি হবে তার ডিপেন্ড করছে যে আমরা আসলে কতটুকু স্পর্শকাতরতার সাথে সেটা দেখছি, আমরা সেটাকে কতটুকু মেনে নিচ্ছি, ভিন্ন মতটাকে আমরা কতটুকু শ্রদ্ধা করছি, সেই ভিন্ন মতের প্রচারটা নিয়ে আমরা কতটুকু সচেতন, আবার একই সাথে যারা ভিন্ন মত রাখছেন তারা আসলে কতটুকু আহ চিন্তা করছেন যে তাদের এই মতামতটা সমাজে কতটুকু প্রভাব বিস্তার করবে, বা কতটুকু অসমতা তৈরি করবে, বা কতটুকু, আমি বলবো যে, সমস্যা তৈরি করবে। যেমন লেখকের দায়িত্ব আছে যে তাদের মতামতটা তুলে ধরা, বা সময়ের সাথে এগিয়ে যাওয়া, বা সময়টাকে সামনে নিয়ে আসা, এই যেমন তাদের দায়িত্ব আছে, তাদের কিন্তু এটাও দায়িত্ব আছে যে ঠিক কতটুকু পর্যন্ত বলা যাবে, কতটুকু পর্যন্ত বলা যাবে না। হ্যাঁ, বাংলাদেশে অনেক আধুনিক মানুষ সেই 1964 সালেও ছিলেন, যখন বিটিভি ওপেন হয়েছে।
বা জি 1971 সালেও ছিলেন, 72 সালে ছিলেন, হ্যাঁ, তেমন যেমন আছে। কিন্তু তারা কিন্তু একটা নির্দিষ্ট পরিসরের মধ্য থেকে তাদের কথা বলেছেন। তারা যে বিশ্বাস করতেন, এখন দেখা যাবে যে এই 50 বছর পরে এসেও বাংলাদেশে অনেকে সেভাবে বিশ্বাস করে না, বা সমাজটাকে সেভাবে দেখে না, বা দেখেন পারিপার্শ্বিকতা সেভাবে দেখে না, এখনো আছে। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু সেই সময়ে তাদের জায়গা থেকে কথা বলে গেছেন। তারা কি জি করেছেন, তারা ভাষাটা বের করার চেষ্টা করেছেন, ভঙ্গিটা বের করার চেষ্টা করেছেন, যে ঠিক কোন জায়গাটা থেকে বললে সমাজে অসমতা তৈরি হবে না, অশান্তি তৈরি হবে না। তারা তাদের কথা বলে গেছেন, কিন্তু তারা তাদের নিজের জায়গা ছাড়েন নাই। আমাদের সমাজে তো আহমেদ ছফা ছিলেন, আমাদের জি সমাজে তো ডক্টর হুমায়ুন আজাদ ছিলেন, তারা তো জি যে কথাগুলো বলেছেন তারা কিন্তু ডক্টর আহমেদ শরীফ ছিলেন। তো জি তারা যেসব কথা বলেছেন, এটা কি আখতারুজ্জামান ইলিয়াস ছিলেন, তাই না? তো জি তারা যে কথাগুলো বলেছেন এটা যে সমাজের সবার কাছে একসেপ্টেড ব্যাপারটা এরকম না, কিন্তু না তারা তাদের জায়গা থেকে বলেছেন। আবার একই জি সাথে আমি যদি ডানপন্থী ঘরানাতে যাই, ওখানেও অনেক লেখক ছিলেন, চিন্তাবিদ ছিলেন, যারা তাদের মতামত প্রচার করে গেছেন। কিন্তু দিয়েছেন আহ ওটা আমার কাছে লাগে যে যেমন লেখকদের প্রতি দায়িত্ব যে তারা সমাজে তাদের কথাটা তুলে ধরবেন, একই সাথে তাদের দায়িত্ব যে তারা কতটুকু পর্যন্ত ঠিক কিভাবে বলবেন সেটাও তারা বিচার করবেন। প্রতিবন্ধকতা বা এই যে সমাজের তৈরি করা যে বাধা, এটা আসলে সবসময়ই ছিল, আমার মনে হয় এখনো আছে, অতীতেও ছিল, এবং আমার ধারণা ভবিষ্যতেও থাকবে। তো থাকবে এই বাধাটা একসেপ্ট করে নিয়ে কথাটাকে কেমন করে সমাজের সবার জন্য বলা যায়, সেটা আসলে লেখকের দায়িত্ব, এবং এটা তার এক ধরনের সৃজনশীলতার প্রকাশ বলেও আমি মনে করি। জি ধন্যবাদ মর্ম আমরা এই যদি সর্বশেষ একটু আলমগীর জনাব আলমগীর তার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি আপনি হ্যাঁ আসলে আপনি কি মনে করছেন আর কি সব দিক দিয়ে বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ আশাবাদদের যদি একটু বলেন হ্যাঁ, হাবিব ভাই অনেক কিছুই বললেন যেগুলো তো সত্য। কিন্তু ব্যাপারটা এরকম না যে আমাদেরকে লেখকদেরকে লেখাকে ২ ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে ধর্মের পক্ষে বলছে, ধর্মের বিপক্ষে বলছে। আসলে ধর্মের পক্ষে ধর্ম নিয়ে যারা কথা বলছে, সেই কথাটা কতটা বিশ্লেষণের সঙ্গে বলা হচ্ছে, কতটা বৈচিত্র্যময়, কতটা গভীর, এই প্রশ্নগুলোও কিন্তু খুব জরুরি। আমাদের এখানে ধর্মীয় আলোচনাগুলো যে খুব গভীর তা কিন্তু না। আমাদের এখানে ধর্মীয় শিক্ষা বেশিরভাগ ক্ষেত্রে ওয়াজ মাহফিল নির্ভর। যার মধ্যে কিন্তু জ্ঞানের গভীরতার জায়গাটা খুবই কম, এবং এইটা কিন্তু এক ধরনের উত্তেজনা, সমাজের মধ্যে একটা গ্রহণযোগ্যতার যে ঘাটতি সেগুলো তৈরি করে। কিন্তু ধর্ম নিয়ে ব্যাপক যে গভীর আলোচনা, সেই আলোচনাটাও কিন্তু আমাদের এখানে তুলনামূলকভাবে যথেষ্ট কম। এটা একটা সংকট। আর আরেকটা একটু হচ্ছে জাস্ট যে যদি অ্যাড করতে চাই, মানে জি ধর্মীয় সাহিত্য আমি মনে করি গত 10 বছরে বাংলাদেশে অনেক এগিয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং আমি এটা আমার পরিচিত মধ্যে বলি বা অন্যদের মধ্যে বলি, আমি দেখেছি যে এটা বেড়েছে। একটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন, বইমেলাতেও এখন অনেক ধর্মীয় বই পাওয়া যায়। একটা হচ্ছে যে আমরা আসলে ধর্মটাকে ঠিক কিভাবে দেখছি। এখন মানুষ ধর্মকে অনেক প্রশ্ন করছে, এবং ধর্ম জানার চেষ্টা করছে। আমরা একসময় ছিলাম শুনে মুসলমান, যে এক জি সময় হুজুর বলেছে কাজে এটা করতে হবে, আমরা করে ফেলেছি। এখন কিন্তু সেই জায়গাটা থেকে আমার মনে হয় বড় একটা অংশ আমি বেরিয়ে প্রশ্ন এসেছে করার কথা শিক্ষিত বলছি না। সমাজে। প্রশ্ন জি করার কথাও বলছি না। ধরেন যে ধর্ম বিষয়ক বই বের হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতগুলো বই ধর্মের সেই বিষয়গুলোকে গভীরভাবে বিশ্লেষণ করে দেখছে। জি গভীরভাবে সেখান থেকে ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করছে। এটাও কিন্তু একটা প্রশ্ন। সঠিকভাবে ধর্ম জি সম্পর্কে জানার আমি আগ্রহ ওটাই বলছি। বেড়েছে। নাকি জি জি একপেশে ধর্ম সম্পর্কে কতগুলো একপেশে ধারণারই প্রচার হচ্ছে? এটা একটা বড় প্রশ্ন কিন্তু। মানে এমন না যে জি ধর্ম সম্পর্কে মানুষের আগ্রহ, ধর্মীয় বইয়ের প্রকাশনা কমেছে, সেটা না। আমি বলছি কিন্তু সেই ধর্মীয় বিষয়গুলোকে কতটা বিশ্লেষণের সঙ্গে দেখছে, দার্শনিক জায়গা থেকে, ঐতিহাসিক জায়গা থেকে কত বেশি দেখছে, এবং ধর্মের যে নানান রকমের বৈচিত্র্য আছে সেগুলোকে কত বেশি তুলে আনছে। কারণ এবারই দেখা গেল ধর্মীয় কারণে বাউলদের উপর হামলা হচ্ছে, সুফিজমের উপরে হামলা হয়েছে। জি এগুলো তো তার মানে কি ধর্ম সম্পর্কে যে প্রচারণা সেগুলো কিন্তু কিছুটা একপেশে। আমি সেই প্রশ্নটা করছি যে কতটা বেশি গভীর। আর এই জিনিসটাই বলছি, জাস্ট যদি এক্সাম্পল দেই, জি যেহেতু ধর্ম নিয়ে এসে কাছে একটু বলতে হচ্ছে আর কি, কারণ এই জায়গাটা নিয়ে আমরা আলাপ করতে চাই না বা আলাপ করি না। তো ধরেন আচ্ছা আচ্ছা আমি একটা নিজের এক্সাম্পল দিচ্ছি। আমি কিছুদিন আগে একটা বই দেখছিলাম, ওখানে একটা বই পড়লাম, অন্টারপ্রেনার মোহাম্মদ। হ্যাঁ, তো আচ্ছা অন্টারপ্রেনার মোহাম্মদ, এই পুরো বইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে ব্যবসা বাণিজ্য করেছেন, এবং ব্যবসা বাণিজ্য করে উনি ইকোনমি চালিয়েছেন, এবং ইকোনমির ওনারশিপ নিয়েছেন, এবং উনি কি কি করেছেন এটা নিয়ে লেখা বই। হ্যাঁ,
সো এই ধরনের একটা বই আমি কিন্তু আমার জীবনে দেখি নাই। এর আগে কেউ জি, আমাকে রসুলুল্লাহর এই পার্টটা নিয়ে কথাই বলেন, হ্যাঁ, কথা বলেন। জি, কিন্তু কথা বলে না, আমি কখনো শুনি নাই। কিন্তু এটা কিন্তু আমি গত 10 বছর ধরে দেখছি, যে আমি নাম উল্লেখ করছি না লেখকদের, বাট বাংলাদেশে একটা ট্রেন্ড এখন এসছে যারা আসলে ধর্মটাকে দেখার চেষ্টা করছে আপনি যেভাবে বলছেন চিন্তার জায়গা থেকে দেখার। এখন অবশ্যই আমি মনে করি এটাকে হ্যাঁ, ইনফ্যান্সি সেটা স্টেজ, বাস্তব, আমি সেটা 10 বছরের মতো ওই যে হয়েছে, আমার 10 বছরের মতো হয়েছে। ধর্মীয়, মানে সেটাই বলছি যে সেটা স্যার, বাড়ানো প্রয়োজন, ধর্মকেও সঠিকভাবে জি, জানা প্রয়োজন। আরেকটা প্রশ্ন জি, হচ্ছে যে আমাদের সাহিত্যকে, পাঠকে সাহিত্যের জায়গা থেকে দেখতে হবে, সমস্ত কিছুকেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার যে অভ্যাস, সেখান থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। সাহিত্যের এবং জ্ঞানের, বিজ্ঞানের কিন্তু একটি সেকুলার একটা জায়গা আছে, যেটা সকল ধর্মের মানুষেরই সেখান থেকে নেবার মতো বিষয় আছে। শুধুমাত্র জি, যদি সাম্প্রদায়িক বা ক্ষুদ্র ধর্মীয় জায়গা থেকে দেখা হয়, তাহলে যারা সেটি নিবে, যে পাঠক বা সেই সমাজের মানুষটা কিন্তু সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তারাই কিন্তু বঞ্চিত হবে। এই একটা জি, ঘাটতি কিন্তু দেখা যাচ্ছে। মানে আমাদের পুরো সমাজের মধ্যে আমি যদি বলি, পাঠের সংস্কৃতি, বইয়ের সংস্কৃতি, এইটা বই প্রীতি, সেটা কিন্তু তুলনামূলকভাবে কমে যাচ্ছে। সেটা অনলাইন একটি দায়ী, কোনো সন্দেহ নেই। অনলাইনের কিন্তু একমাত্র অনলাইন দায়ী না। আমাদের যারা সমাজের যারা নিয়ন্ত্রণ যাদের হাতে আছে, যারা প্রকাশক আছেন, যারা লেখক আছেন, তারাও কিন্তু সেই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে তাদেরও ঘাটতি আছে। যদি থাকতো তাহলে দেখা যেত আমাদের পাঠ সংস্কৃতি, আমাদের বই সংস্কৃতি এবং এই বই প্রেম, জ্ঞানের প্রতি আমাদের আকর্ষণ, সেগুলো কিন্তু বাড়তো। সেগুলোকে আমরা এক পেশে একটা সংকীর্ণ জায়গা থেকে দেখতাম না। আমার প্রশ্ন হচ্ছে সেইটাকে বাড়ানো প্রয়োজন। ধন্যবাদ স্যার। আমরা যে আমরা শুনছিলাম, দুঃখিত, একটু কানেকশন সমস্যা হওয়ার কারণে। ধন্যবাদ স্যার, আপনাদের দুজনকেই। আমরা আসলে দুজনের সাথে কথা বলার পরে আসলে যে জিনিসটা একটা আমরা যেতে পারি বলা যায়, আসলে এই বিষয় নিয়ে আসলে আমাদের আরো কথা বলা উচিত। সাহিত্য চর্চা নিয়ে, সুস্থ সাহিত্য চর্চা নিয়ে আমাদের আরো কথা বলা শুরু হোক, কথা বলা চলতে থাকুক। আমাদের সামাজিক যে অবস্থান সেটাও আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে। এই পরিবর্তনটা আসলে কথা বলার মাধ্যমেই হওয়া সম্ভব। আমরা যদি কন্টিনিউ কথা বলে যাই, তাহলে হয়তো আজকে নাহলে ২ দিন পরে, ২ বছর পরে, ২০ বছর পরে আস্তে, আস্তে হয়তো এই পরিবর্তনটা আসবে। যেটা আপনারা দুজনেই বলেছেন যে ধর্মীয় সাহিত্যিক যে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে আগে হয়তো আমরা ধর্মীয় সাহিত্য বলতে খালি বেহেশতার দোজখ বলতেই বুঝতাম। এটার মধ্যে যে অর্থনীতি আছে, এটার মধ্যে রাইট। ব্যবসা নীতি আছে, এটার মধ্যে রাজনীতি আছে। এই বিষয়গুলোকে উঠিয়ে নিয়ে আসছেন আস্তে, আস্তে। ভবিষ্যতে হয়তো আসবেন। যেটা এটা যদি আমাদের এটাও দেখা উচিত যে এটা সঠিক পথে যাতে থাকে আরকি। অনেক সময় দেখা যায় যে এটা একটা পথে আসে, এটা আবার আরেকটা পথকে ইনফ্লুয়েন্স করে আরকি। ওইভাবে যাতে না হয়, সঠিক জিনিসটাতে জানি। আর এই জিনিসটা চালু থাকবে, আমরাও যদি আমাদের সবার মাধ্যমে যদি সামাজিকভাবে যদি জানার আগ্রহটা তৈরি করতে পারি, তাহলে হয়তো আমরা আস্তে, আস্তে সঠিক জিনিসগুলি জানার ক্ষেত্রে জানবো এবং নিজেরাও জানবো কিছু। আ বইও পড়ে জানবো। তাহলে আমরা একটা জাজ করতে পারবো আরকি। এটা বিচারিক আমাদের বিবেককে কাজে লাগিয়ে আমরা একটা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো যে আসলে কি ছিল। ধর্ম তো একটা জীবন ব্যবস্থা। এটা আমাদের প্রত্যেকের জীবন কিভাবে চলবে সেটা ধর্মীয়ভাবেই আসলে নির্ধারণ হয়। এই ধর্মের ভিতরে আপনি ধরেন রাজনীতি, অর্থনীতি সবকিছুই আছে। সাংস্কৃতিক চর্চাটাও থাকবে স্বাভাবিক। এটা আমার কাছে মনে হয়নি কখনো যে এটা সাংঘর্ষিক হওয়া উচিত। কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে এটা সাংঘর্ষিক হয়ে উঠে বা উঠেছিল বা এখনো হয়তোবা আছে, মাঝে, মাঝে শোনা যায়। কিন্তু এটা আসলে হওয়া উচিত না। এটা যারা চর্চা করেন বা যারা আমাদেরকে ইনফ্লুয়েন্স করেন চর্চা করার ক্ষেত্রে, তাদেরও হয়তো কোনো উদ্দেশ্য আ আ হয়তো তারা বুঝতে পারেন না বা তাদের কোনো উদ্দেশ্য থাকে। তারা হয়তো এটার মাধ্যমেই তাদের ইনফ্লুয়েন্স করতে চান যে এটার মধ্যে একটা কেওয়াস তৈরি হোক। তো আমরা আশা করব আমরা ভবিষ্যতে এই বিষয়ে আরো কথা বলব। আ এই কথা বলা চালু থাকা উচিত। আপনারাও কথা বলবেন, আমরাও কথা বলব। আশা করি আমাদের দর্শকরাও এই বিষয়ে আরো কথা বলবে। এতে করে একটা সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং সাহিত্য চর্চার একটা অভ্যাসে পরিণত হবে এবং একটা আমরা সুন্দর সমাজ আশা করি আরকি। ধন্যবাদ আপনাদের ২ জনকে আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে কেমন বাংলাদেশ চাই আমার এই পর্বে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। বাংলাদেশ ভালো থাকুক। ধন্যবাদ।